হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি আবদুল্লাপুরে। আমি আমার বন্ধু সেকেন্দারকে সঙ্গী করে নিয়ে আজকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের আমরা যে এই শিমুল বাগানটা দেখবো সুনামগঞ্জের, এটা আমার অনেকদিন থেকে প্ল্যান ছিল, বিশেষ করে আমার এবং আমার ফ্রেন্ডস সেকেন্দারের। তো আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে রওনা হয়েছি সুনামগঞ্জের শিমুল বাগান দেখব। তো ভিউয়ার্স, আমরা আমাদের এই শিমুল বাগান দেখানোর জন্য যেহেতু আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছি, তো আমরা বেছে নিলাম যে এনা পরিবহনে উঠবো। আর এনা পরিবহনে আমরা উঠেছি, এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। তো আমরা এনা পরিবহনে করেই আজকে শিমুল বাগান যাচ্ছি। আমরা বন্ধুরা অলরেডি সুনামগঞ্জ সড়ক বিভাগের ভিতরে পড়ে গেছি। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা ঢাকা থেকে এই সুনামগঞ্জের শিমুল বাগান পর্যন্ত, এখানে আরও কয়েকটি স্পট রয়েছে, বারিকেটিলা রয়েছে, নীলাদ্রি রয়েছে, ডাকঘর হাওর রয়েছে, বিশেষ করে তাহিরপুর উপজেলার ভিতরে অনেকগুলো স্পট রয়েছে। এবং কি কি রয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এই পুরো ভিডিওটিতে। এবং কত খরচ পড়বে, আপনার কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এর পরিপূর্ণ বিস্তারিত আমার এই ভিডিওটিতে থাকবে। সবাই দেখতে থাকুন। থ্যাংক ইউ। বন্ধুরা, এই হচ্ছে আমার বন্ধু সেকেন্দার আলী। এর আগে পরে ওর সাথে আমরা খুব ছোট থেকেই একসাথে অনেক ট্যুর দিয়েছি। একদম ছোট থেকে, একদম ছোট বলতে খুব ছোট থেকে আমরা একসাথে ঘোরাফেরা করতাম। আপনাদের সাথে আমার অডিয়েন্সের মাধ্যমে আমি আসলে ঠিক ওর সাথে সেই পরিমাণ আর ভিডিও আগে পরে শ্যুট হয় নাই যে প্রকাশ করবো সেটা। বাট এবার আমরা একসাথে, এর আগে আমরা অনেক ট্যুর দিয়েছি, কিন্তু এবারে যে ট্যুরগুলো আমরা দিচ্ছি ইন্টারেস্টিং করতে চলছে। আশা করি আপনারা পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমি আগেই বলেছি আমার এই ভিডিওতে আপনারা সুনামগঞ্জের মানে অর্থাৎ তাহিরপুর উপজেলার যে যতগুলো স্পট রয়েছে আমি প্রত্যেকটি স্পট দেখাবো আপনাদেরকে। কত খরচ হবে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এর পরিপূর্ণ ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা বাস স্ট্যান্ড সামনে ছিল আমাদের। তো বাস স্ট্যান্ডটা আমরা বাস স্টেশনে নেমে আমরা পরে আবার 10 টাকাতে একটা অটো ভাড়া করে আমরা চলে আসছি। আমরা যেহেতু সিলেট সুনামগঞ্জ আসলে বিশেষ করে পানসি হোটেলে আমাদেরকে খাওয়া হয়, তো চিন্তা করলাম যে আমরা সুনামগঞ্জ যেহেতু আসছি আমরা আগে পানসি হোটেলে খাবো। তো এই হচ্ছে হলো সামনে, পানসির সামনে চলে আসছি। পানসি হোটেলে খেয়ে তারপরে আমরা তাহিরপুরের যেখানে যাই না কেন আমরা সেই জায়গায় যাবো, কিন্তু আগে পানসি হোটেলে আমাদের খেতে হবে। আর এই হচ্ছে পানসি হোটেল। আমি যদি আপনাদেরকে একটু পানসি হোটেলটা দেখাই। আর এই হচ্ছে আমাদের সেকেন্দর, সে অলরেডি পানসি হতে খাওয়ার জন্য সে সবার আগে এসে বসে আছে। বন্ধুরা, আমরা সুনামগঞ্জ এবং সিলেট যে কয়টা দিন থাকবো, আমরা এর আগেও যতবার আসছি আমরা সাধারণত পানসিতেই খাই। আর এবারও যখন আসছি প্রথম শুরুটাই করলাম পানসি হোটেল দিয়ে। আর সেখানে তো সবার আগে বসে পড়ছে। এই হচ্ছে আমাদের আজকে পানসি হোটেল শুরু হচ্ছে চিকেন খিচুড়ি দিয়ে। আচ্ছা বন্ধুরা, আমরা পানসিতে খেলাম। পানসিতে খেয়ে এখন যেহেতু আমরা তাহিরপুরের শিমুল বাগান, বারিকাটিলা, লাকমাখি ঝর্ণা, তারপর নীলাদ্রি দেখবো, তো আমরা এখান থেকে একটা মোটরসাইকেল অবশ্যই নিতে হবে। আর একটা যাওয়া যায় সিএনজিতে, কিন্তু সিএনজিতে আমি মনে করি মোটরসাইকেলে যাওয়াটা বেশি ভালো। তো আমরা এই যে এই ভাইয়ের মোটরসাইকেল ঠিক করেছি। ভাই, আপনার নামটা বলেন। ভাই হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ। এই ভাইয়ের মোটরসাইকেল আমরা ঠিক করেছি 1000 টাকায়। আপনারা
এখানে আসলে এখানে অনেক মোটরসাইকেল পেয়ে যাবেন, এখানে দরদাম করে নিতে পারবেন। আমরা এই স্পটগুলো দেখবো, রাত্রে যত আমরা এখানে থাকবো আমরা আসবো না, কিন্তু 1000 টাকায় ওকে আমরা ঠিক করেছি। আর ওর নাম্বার ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমি দুই জায়গায় আপনার ওর নাম্বারটা দিয়ে দিব। আপনারা চাইলে, ও ছেলে খুব ভালো, ওরটাতে আপনারা এখানে ওর গাড়িতে আপনারা এখানে রাইড করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, বাকি অংশটুকু দেখতে থাকুন। বন্ধুরা এই হচ্ছে সুনামগঞ্জ শহর, আর এখন শহর থেকে আমরা তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বন্ধুরা, সুনামগঞ্জ একটি প্রাচীন জনপদ। যেমন প্রতিটি জনপদের একটি ইতিহাস থাকে, ঠিক তেমনি সুনামগঞ্জ জেলার জনপদেরও একটি আকর্ষণীয় ইতিহাস আছে। সুনামগঞ্জ নাম করা হওয়ার পূর্বে এটি একটি জনপদ ছিল। বন্ধুরা, আমি আমার এই ভিডিওতেই এই সুনামগঞ্জ জেলা নিয়ে আমি আংশিকভাবে এর ইতিহাস বলার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা এখানে আসলেও এই তাহিরপুরে যাওয়ার এই যে ব্রিজটা, এই ব্রিজে এলেও এইখান থেকে আপনারা অনেক মোটরসাইকেল সিএনজি পেয়ে যাবেন। এই যে এখানে আসলে আপনারা এইখান থেকে মোটরসাইকেল সিএনজি পেয়ে যাবেন। বন্ধুরা, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই সুনামগঞ্জ জেলা। উপজেলার সংখ্যানুসারে সুনামগঞ্জ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রগজিতি পুরুষদের রাজ্যের অন্তর্গত ছিল। জৈনিক মুঘল সিপাহী সুনামউদ্দিনের নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নতি করা হয়। এই সুনামগঞ্জ জেলার অবস্থান হচ্ছে উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা। প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী জাতি, বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সার্বভৌম বাংলাদেশের বর্তমান সিলেট বিভাগের এই সুনামগঞ্জ জেলা। পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রগজাতিশপুর রাজ্যের অন্তর্গত ছিল এই সুনামগঞ্জ। সুনামগঞ্জের লাউড় পর্বতে কামরূপ রাজ্যের উপরাজধানী স্থাপন করেছিলেন রাজা ভগদত্ত। রাজা ভগদত্তের শাসনামলে সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা সহ বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ জেলার মধ্যবর্তী অঞ্চল লাউড় রাজ্যের অধীনে শাসিত হতো। লাউড়গড়ের ভগ্নাবশেষ আজও অত্র অঞ্চলে বিদ্যমান, যা রাজা ভগদত্তের বাড়ি বলে জনশ্রুতি রয়েছে। বন্ধুরা, লাউড় রাজ্যের চতুর্সীমা ছিল পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, পূর্বে জয়ন্তিয়া, উত্তরে কামরূপ সীমান্ত ও দক্ষিণে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়া এই লাউড় রাজ্যের প্রাচীন নিদর্শন হাওড় প্রকৃতি সহ ছিল রাজবাড়ি। বন্ধুরা, আমরা এখানে আসার একটু আগে বিশাল একটি ঝড়ের ভিতরে পড়েছিলাম, তখন সে ভিডিওটি বন্ধ ছিল। এখন সন্ধ্যা হচ্ছে, শিমুল বাগানে শিমুল ফুল কতটুকু পাবো দেখি, আল্লাহ ভরসা। ভিউয়ার্স, দেখতে কোনো মরুভূমির মতো হলেও আসলে এটা আমাদের বাংলাদেশেরই একটা গর্ব, যেটা হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদী এই শুকিয়ে যাওয়ার পরে এরকম একটা ভিউ দেখতে পাবেন, এখানে মরুভূমির মতো। জাদুকাটা রক্তিবার নদী এটাকে বলা হয়। বাংলাদেশ ভারতের একটি সীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 37 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 57 কিলোমিটার, এবং নদীটির প্রাকৃতিক সরপিলালার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা পরিচালনা করে থাকেন। এই নদীর গড় গভীরতা 8 মিটার এবং অববাহিকার আয়তন 125 বর্গ কিলোমিটার। বন্ধুরা, আমরা প্রায় চলে আসছি জয় বাংলা বাজারের কাছাকাছি। এখন আমরা জয় বাংলা বাজারের কাছাকাছি, জয় বাংলায় যে আমাদের আগে থেকে বুক করা হোটেলে এখন উঠবো। বন্ধুরা, এখন আমরা অলরেডি চলে আসছি জয় বাংলা বাজারে, আর এটি হচ্ছে হোটেল খন্দকার, এবং এই খন্দকারে আমরা অনেক 3 দিন বা 4 দিন আগেই এই হোটেলটির রুমটি বুক করে রেখেছিলাম। এখন সেখানে প্রবেশ করব। ভিউয়ার্স, এই হচ্ছে হোটেল খন্দকার। এইখানে এই বাজারে দুটো হোটেল রয়েছে, একটা হচ্ছে হোটেল নীলাদ্রি এবং হোটেল খন্দকার। আপনারা খন্দকারে উঠতে পারবেন, হোটেল নীলাদ্রিতে উঠতে পারবেন। দুটোই খুব সুন্দর, মানে খুব সুন্দর বলতে কি, আসলে ছোটখাটো বাজারের ভিতরে মানে ঠেকার কাজ চালানোর জন্য যেটা হয় সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা আজকে উঠছি হোটেল খন্দকারে। আমরা গতকালকে রুম বুক করে রেখেছিলাম, আর এই হচ্ছে খন্দকারের আমাদের এই হোটেলের রুমে থেকে ভিউ। এই যে মাউন্টেনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স,
এটা হচ্ছে এই যে মাউন্টেনটা, এটা হচ্ছে ভারতের ভিতরে পড়ছে, আর আমরা এখন আছি বাংলাদেশের ভিতরে। অর্থাৎ আপনার এই যে রুম থেকে যে ভিউটা, এটা পুরোটাই ভারতের। এই যে বন্ধুরা, এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এটা হোটেল খন্দকার থেকে এই মাউন্টেনটা দেখা যাবে, এটা ভারতের, অর্থাৎ ভারতের মেঘালয়ের স্টেটের এই ভিউটা। অর্থাৎ আর এই যে আপনারা একটু ভালো করে তাকালে দেখতে পারবেন যে সামনে তার কাটার বেড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ডের একটা ভারত ও বাংলাদেশের বর্ডার, এবং এর সামনে পিছনে রয়েছে এটা নো ম্যানস ল্যান্ড। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আলোচিত, যেটা সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এই শিমুল বাগান। এই শিমুল বাগান বর্তমান, আমি এখনই বললাম যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে পর্যটন ক্ষেত্রে আলোচিত যে নামটা, সেটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এই শিমুল বাগান। ভিউয়ার্স, আজকে আমি এই শিমুল বাগানে আমি প্রথম থেকে দেখিয়েছি যে আপনারা ঢাকা থেকে কিভাবে তাহিরপুর পর্যন্ত আসবেন, এবং তাহিরপুর থেকে বা সুনামগঞ্জ থেকে কিভাবে আপনারা এই শিমুল বাগানে আসবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাদের প্রথমে এন্ট্রি করার জন্য আপনাদেরকে 50 টাকা দিয়ে এখানে এন্ট্রি টিকিট নিতে হবে। টিকিট নিয়ে আপনারা এখানে এন্ট্রি ফি দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন ভিতরে ঢুকবো এবং পুরো ভিতরে এখনকার ফুলের কি অবস্থা। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি, এটার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম জয়নাল আবেদিন। উনি 120 বিঘা জমির উপরে এই শিমুল বাগান তৈরি করেছিলেন। আমরা এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরে যে এইখানের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। বন্ধুরা, গার্ডেনে ঢুকেই প্রথম কাজ হচ্ছে ফটোশ্যুট করা। তো আমরা ফটোশ্যুট করতে লাগলাম, এবং আমরা একদল বিচ্ছুর পাল্লায় পড়লাম যাদের মানসিকতা খুবই ভালো, টাকা নিতে চায় না, সার্ভিস দিয়ে তারপর টাকা দিয়েছি। বন্ধুরা, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর অন্তর্বর্তী মানিগাঁও গ্রামের প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী অর্থাৎ জাদুকাটা নদী, আর এপারে রক্তিম ফুলের সমারোহ, যেখানে অগণিত পাখির কলকলানি। বন্ধুরা, 2002 সালে তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউগড়ের বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধন্যাঢ্য ব্যবসায়ী মরহুম জয়নাল আবেদিন নিজে প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ বা গাছ রোপণ করে নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন এখানে। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে। ভিউয়ার্স, এটা শিমুল বলতে একটি লাভ স্কোয়ার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর। এখানে ছবি উঠাতে গেলে 20 টাকা করে দিতে হয়, এবং আমরা নিজেরাও 20 টাকা দিয়ে এখানে এর ভিতরে দাঁড়িয়ে ছবি উঠেছি এবং ভিডিও করেছি। এটা আপনারাও চাইলে করতে পারবেন। ভিউয়ার্স, পুরো বাগানটাই মোটামুটি অনেকখানি অল্প সময়ের ভিতরে ঘুরলাম। আজকে দিনটা অনেক বৃষ্টি ছিল, বাট বৃষ্টিকে সাথে নিয়েও তারপরে ঘুরতে হয়েছে, যদি একটু সময় কম পেয়েছি, কিন্তু পুরো বাগানটাই ঘুরলাম, খুব ভালো লেগেছে। আর যদি কখনো আবার সময় সুযোগ হয় আসবো, আর আপনাকেও রিকমেন্ড করব, যদি আপনাদেরও সেই মানসিকতা থাকে এই সৌন্দর্যকে দেখার জন্য, তাহলে খুব দ্রুত সময় আসতে হবে, কারণ বসন্তের শেষে কিন্তু এই ফুল থাকে না, আর ফুল পড়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এই শিমুল বাগান এন্ট্রি ফি ছিল 50 টাকা। আমরা এখন শিমুল বাগান থেকে বেরিয়ে আবার সেই মায়ার নদীকে পাড়ি দিয়ে আমরা এখন যাবো বারেকেটিলা। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, এই যে বাম পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজ হবে এখানে। আমরা ব্রিজের নির্মাণ কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা দেখতে পেয়েছি। হয়তো 2-3 বছরের ভিতরে এখানে ব্রিজ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে জাদুকাটা নদী, যার অনেক ইতিহাস রয়েছে, এটা আপনারা অনেকে শুনেছেন। আর এই হচ্ছে এটা হচ্ছে বারেকেটিলা অথবা বারেকটিলা যেটাকে বলা হয়। আর এই যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে পড়ছে, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের ভিতরে এই পাহাড়গুলো রয়েছে। মানে এখানে এই পয়েন্টটার সৌন্দর্য কিন্তু আসলে অনেক। একদিকে জাদুকাটা জাদুকাটা নদীতে এখন পানি নেই, কিন্তু তারপরও এর সৌন্দর্যটা দেখুন। আর এই হচ্ছে বারেকটিলা আর এই মাউন্টেনগুলো। My dance make it hurt. দর্শক, একবার দেখুন এর সৌন্দর্য, এই জাদুকাটা নদী, এই মেঘালয়, এই বারেকটিলা, সব কিছু মিলিয়ে এর দৃশ্যটা অসাধারণ।
বন্ধুরা প্রায় সন্ধ্যার লগ্ন চলে আসছে। এখন আমরা এখানে আরেকটা সুন্দর পয়েন্ট আছে, অর্থাৎ আমাদের হোটেল যেহেতু জয় বাংলা, আর যাওয়ার আগ মুহূর্তে 0 পয়েন্ট নামক একটা স্থান, সেখানে যাব। সেখানে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। বন্ধুরা এখন আমরা আসছি বারেকটিলা থেকে। এটাকে এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট। মানে এখানে আমি এখান থেকে এর আগে আমি যখন দুপুরবেলা নীলাদ্রি যাই, যখন এখানে দেখছিলাম একটা ভিউ পয়েন্ট আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো আমি এই যে হৃদয়কে জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম কি, ও বললো যে এটা হচ্ছে বারেকটিলার থেকে একটু পরে বারেকটিলা 0 পয়েন্ট বলে। তো এর ভিউ মানে এর ভিউটা আসলে কিন্তু অসাধারণ। যদি আপনারা এখান থেকে আসেন, অর্থাৎ বারেকটিলা থেকে যখন নীলাদ্রি যাবেন, যাওয়ার সময় কিন্তু এই ভিউ পয়েন্টটা পড়বে, যেটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। অন্তত আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এর আগেও আমি নীলাদ্রি এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু এই রাস্তাটি এত অসাধারণ ছিল। এক পাশে ভারতের মেঘালয় পাহাড় আর এক পাশে সুশৃঙ্খল রাস্তা। অসাধারণ ছিল এই দৃশ্যটি।